বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এক নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। টপিক্সের নাম হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী এবং হাইড্রোজেন বর্ণালীর সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে চলে যাই আমরা হাইড্রোজেনের বর্ণালীটা কি। হাইড্রোজেন বর্ণালীটা হচ্ছে যে হাইড্রোজেন গ্যাসকে নিম্নচাপে কোনো একটি বাল্বের মধ্যে রেখে উচ্চ ভোল্টেজ প্রয়োগ করলে এখান থেকে একটা গোলাপি আভা পাওয়া যায়। এটাকে যদি বর্ণালীবীক্ষণ যন্ত্রের প্রিজমের উপর দিয়ে চালনা করা হয় তাহলে পর্দায় আমরা কিছু সুনির্দিষ্ট দূরত্ব বিশিষ্ট রেখা পাই। এই রেখাগুলোকে বলা হচ্ছে হাইড্রোজেনের বর্ণালী। তো সহজ কথায় হাইড্রোজেন গ্যাসকে নিম্নচাপে কোনো একটি নলে রেখে উচ্চ ভোল্টেজ প্রয়োগ করলে এখান থেকে গোলাপি আভা পাওয়া যায়। গোলাপি আভাকে প্রিজমের উপর দিয়ে চালনা করলে সুনির্দিষ্ট দূরত্ব বিশিষ্ট সুনির্দিষ্ট রং বিশিষ্ট আমরা কিছু রেখা পাই। এই রেখাগুলোকে আমরা বলি হাইড্রোজেনের বর্ণালী। এখন হাইড্রোজেনের বর্ণালীতে এই রেখাগুলো কেন সৃষ্টি হলো, এটার জন্য আমাদের পিছনে যেতে হবে। হাইড্রোজেনের এই বর্ণালী ব্যাখ্যায় আমরা দেই বোর পরমাণু মডেল অনুসারে। আমরা বোর পরমাণু মডেল অনুসারে দেখেছিলাম যে বোর পরমাণুর শক্তির বিকিরণ সম্পর্কে যে তত্ত্ব ছিল সেখানে ছিল যে হাইড্রোজেনের উপর যখন উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হয়, শক্তি প্রয়োগ করা হয়, তখন এর ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায়, আবার শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। তবে এই বিকিরণ অবিচ্ছিন্নভাবে ঘটে না, বরঞ্চ বিচ্ছিন্নভাবে করে। একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করার পর থেমে যায় এবং অন্য শক্তি স্তরে ফিরে আসে। কেমন? তো যাই হোক, হাইড্রোজেন বর্ণালীতে এই রেখাগুলো কীভাবে সৃষ্টি হলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে হাইড্রোজেন গ্যাসকে নিম্নচাপে রাখা হয়েছে এবং উচ্চ ভোল্টেজ প্রয়োগ করা হয়। কারণ এই উচ্চ ভোল্টেজ যখন আমরা প্রয়োগ করি তখন এখান থেকে গোলাপি আভাটা সরু ছিদ্র পথে চালনা করলে আমরা কতগুলো রেখা পাই, যেগুলোকে হাইড্রোজেনের বর্ণালী বলা হচ্ছে। তো আমরা এই হাইড্রোজেন বর্ণালীতে একাধিক রেখা যে সৃষ্টি হলো এটা আমরা বামার সিরিজের যে রেখা পাই সেটা অনুযায়ী ব্যাখ্যা করার চেষ্টা করি। তো বিজ্ঞানী বামার দেখতে পান যে হাইড্রোজেন উপরে যখন আমরা উচ্চ ভোল্টেজ প্রয়োগ করি তখন এখানকার যে হাইড্রোজেন যে অণু, এই হাইড্রোজেন অণু ভেঙে গিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়, এবং এখানে যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে এগুলো প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু একই পরিমাণ শক্তি শোষণ করতে পারে না। কোনো হাইড্রোজেন কম শক্তি শোষণ করে, কোনো হাইড্রোজেন বেশি শক্তি শোষণ করে। কেমন? তো ধরলাম যে এখানকার যে হাইড্রোজেনগুলো ছিল তার মধ্যে একটি হাইড্রোজেন পরমাণু কম পরিমাণ শক্তি শোষণ করেছে। তো ওই হাইড্রোজেন পরমাণু যদি কম শক্তি শোষণ করে তাহলে ধরলাম সেই প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে গেছে, প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে গেছে। কেমন? এখন এই যে হাইড্রোজেন পরমাণুটি শক্তি কী করবে? শক্তি বিকিরণ করবে। বিকিরণ করে ধরলাম যে শক্তি বিকিরণ করে সে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসলো। এবং আমি এটাও ধরলাম যে ওই যে হাইড্রোজেন পরমাণু যে কম শক্তি শোষণ করেছিল সেটা লাল আলো শোষণ করেছিল। লাল আলো শোষণ করার পর সে প্রথম থেকে তৃতীয়তে গিয়েছিল, তৃতীয় থেকে সে লাল আলো বিকিরণ করে তাহলে কোথায় ফিরে আসবে? লাল আলো বিকৃত করে সে দ্বিতীয়তে ফিরে আসবে। এবং যখন এই আলোটাকে আমরা প্রিজমের ভিত্তিতে চালনা করবো তখন এই লাল রেখাটা আমরা স্পষ্ট দেখতে পাবো। কেমন? তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কী হয়েছিল যে ওই হাইড্রোজেন পরমাণুর কম শক্তি শোষণ করেছিল এবং তার ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে গিয়েছিল এবং ওই ইলেকট্রন শক্তি বিকিরণ করে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসছে। হ্যাঁ, এবং ওই হাইড্রোজেনটি লাল আলো শোষণ করেছিল বলে সে লাল আলো বিকৃত করছে এবং ওই বিকৃত আলোকে আমরা প্রিজমের ভিতরে চালনা করলে ওই লাল আলোটা স্পষ্ট দেখতে পাই। কেমন? তাহলে প্রতিটি স্থানান্তরণের জন্য আমরা কয়টা রেখা পাবো? একটা রেখা পাবো। তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন ফিরে আসলো, আমরা বর্ণালীতে একটা রেখা পেলাম। এখনও চলে আসি অন্য আরেকটা হাইড্রোজেন পরমাণু। ধরলাম সে আগের হাইড্রোজেনের চেয়ে বেশি শক্তি শোষণ করেছে, তো তার ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে সে গেছে কোথায়? চতুর্থ শক্তি স্তরে। তাহলে এখন কি শক্তি উৎস সরে নিলে সে শক্তি কী করবে? বিকিরণ করবে। বিকিরণ করার পর সে আবার দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসছে। ধরলাম সে কমলা আলো শোষণ করেছিল, তাহলে সে যখন শক্তি বিকিরণ করলো, এই বিকৃত আলোকে যখন আমরা প্রিজমের ভিতরে চালনা করলাম তখন আমরা এখানে পর্দার উপরে কমলা রেখা দেখতে পেলাম। এবার ধরলাম অন্য আরেকটা হাইড্রোজেন পরমাণু, সে বেশি শক্তি শোষণ করেছিল, তো ফলে তার ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে ধরলাম সে পঞ্চমে গিয়েছিল, পঞ্চম শক্তি স্তর থেকে সে ধরলাম সে আবার দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসলো। দ্বিতীয় শক্তি স্তরে যখন ফিরে আসলো তখন ধরলাম সে আসমানি আলো শোষণ করেছিল এবং ওই আলোটা বিকৃত করেছিল এবং আমরা আসমানি রেখা পেয়েছিলাম। অনুরূপভাবে অন্য আরেকটা হাইড্রোজেন পরমাণু সে তার চেয়ে বেশি শক্তি শোষণ করেছিল, ধরলাম সে কোথায় গেছিল? ষষ্ঠ শক্তি স্তর থেকে ষষ্ঠ শক্তি স্তর সে শক্তি বিকৃত করে সে আবার দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসলো, ফলে আমরা নীল রেখা পেলাম।
অন্য আরেকটা হাইড্রোজেন পরমাণু ধরলাম সে আরও শক্তি শোষণ করেছিল, তো অর্থাৎ সে নীল আলো বেগুনি আলো শোষণ করেছিল, তো ইলেকট্রন শক্তি শোষণ করার পর সে সপ্তমে গিয়েছিল, সপ্তম থেকে শক্তি বিকৃত করে আবার দ্বিতীয়তে ফিরে আসছে। ফলে এই বিকৃত আলোকে যদি আমরা প্রিজমের ভিতরে চালনা করি তাহলে আমরা বেগুনি রেখা পাই। তো এইটাই হচ্ছে আসলে বিভিন্ন রেখা সৃষ্টির কারণ। তো এটা প্রথমে আবিষ্কার করে বিজ্ঞানী বামার, তাই আমরা এটাকে বামার সিরিজের রেখা বলি। তাহলে আমরা যখন কোনো একটি হাইড্রোজেন পরমাণুর উপর শক্তি প্রয়োগ করব, তখন সেখানে অসংখ্য হাইড্রোজেন পরমাণু থাকবে। সব হাইড্রোজেন পরমাণু সমান শক্তি শোষণ করবে না, কেউ কম শক্তি শোষণ করবে, কেউ বেশি শক্তি শোষণ করবে। হ্যাঁ, প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণু যেহেতু আলাদা আলাদা শক্তি শোষণ করছে, তাই তারা আলাদা আলাদা শক্তি বিকিরণ করে একই শক্তি স্তরে ফিরে আসবে এবং তার বর্ণালীতে আমরা একাধিক রেখা পাবো। একটা প্রশ্ন আসে যে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও তার বর্ণালীতে একাধিক রেখা পাওয়া যায় কেন? তাহলে আমরা ব্যাখ্যা করবো কীভাবে। যখন আমরা হাইড্রোজেন পরমাণুর উপর শক্তি প্রয়োগ করব, তখন সেখানে অসংখ্য হাইড্রোজেন পরমাণু থাকবে এবং এক এক হাইড্রোজেন পরমাণু অর্থাৎ আলাদা আলাদা হাইড্রোজেন পরমাণু আলাদা আলাদা পরিমাণ শক্তি শোষণ করবে এবং আলাদা আলাদা শক্তি স্তরে উন্নীত হবে এবং ওই হাইড্রোজেন ইলেকট্রনগুলো শক্তি উৎস সরিয়ে নিলে আবার শক্তি বিকিরণ করবে এবং বিভিন্ন শক্তি স্তর থেকে একই শক্তি স্তরে ফিরে আসবে এবং আমরা বর্ণালীতে একাধিক রেখা দেখতে পাবো। কেমন? আমরা যে বর্ণালী রেখাটা বিশ্লেষণ করলাম এটা ছিল বামার সিরিজের রেখা। তাহলে আমরা দেখতে পেলাম কি যে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যখন শক্তি শোষণ করছে তখন বিভিন্ন উচ্চ শক্তি স্তরে যাচ্ছে এবং শক্তি বিকিরণ করার পর একই শক্তি স্তরে ফিরে আসছে। এখন সেটা কি স্যার সবসময় দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসবে? না। যদি আমরা হাইড্রোজেনের উপরে ইউভি রশ্মি প্রয়োগ করি তাহলে সে কোথায় যায় যাক সে প্রথম শক্তি স্তরে ফিরে আসবে। তখন বর্ণালীতে আমরা অনেকগুলো রেখা পাবো যেগুলোকে বলা হচ্ছে লাইম্যান সিরিজের রেখা এবং এটা আবিষ্কার করে বিজ্ঞানী লাইম্যান। আবার দৃশ্যমান আলো যদি দেই আমরা তাহলে সে কোথায় যায় যাক দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসবে। এটা ফলে আমরা বর্ণালীতে যে রেখা পাবো এগুলোকে বলবো আমরা বামার সিরিজের রেখা। এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী বামার। ঠিক আছে, এবার চলে আসছি আমরা যদি আমরা অবলোহিত রশ্মি দেই অর্থাৎ আইআর রশ্মি দেই, কম শক্তির আইআর রশ্মি দেই, তাহলে ইলেকট্রন কোথায় যায় যাক তৃতীয় শক্তি স্তরে ফিরে আসবে। তখন যে আমরা রেখাটা পাবো তখন সেই রেখাগুলোকে আমরা বলবো প্যাসিয়ান সিরিজের রেখা। কেমন? আবার যদি আমরা উচ্চ শক্তির আইআর রশ্মি দেই তাহলে ইলেকট্রন কোথায় যায় যাক চতুর্থ শক্তি স্তরে ফিরে আসবে। তখন যে রেখা পাবো সেটাকে বলবো আমরা ব্র্যাকেট সিরিজের রেখা। তাহলে কী বললাম? লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসিয়ান সিরিজ, ব্র্যাকেট। অনুরূপভাবে যদি পঞ্চম শক্তি স্তরে ফিরে আসবে তাহলে আমরা পাবো ফান্ড সিরিজের রেখা। এখনও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমরা একটু ভিডিওটা দেখে নিই। ট্যাংস্টেন ফিলামেন্ট থেকে প্রাপ্ত সাদা আলোকে সরু ছিদ্রপথে প্রিজমের উপরে ফেললে কিছু অবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, কারণ ট্যাংস্টেন ফিলামেন্ট থেকে শক্তি অবিচ্ছিন্নভাবে নির্গত হয়। অপরদিকে নিম্নচাপে রাখা হাইড্রোজেন গ্যাসের উপরে উচ্চ ভোল্টেজ প্রয়োগ করলে এখান থেকে যে গোলাপি আবহাওয়া পাওয়া যায় তাকে সরু ছিদ্রপথে প্রিজমের উপরে ফেললে কিছু রেখা বর্ণালী পাওয়া যায়, বামার সিরিজের রেখা বর্ণালী। এই বামার সিরিজের রেখা বর্ণালী কীভাবে সৃষ্টি হলো এর ব্যাখ্যাকল্পে বিজ্ঞানী বোর বলে যে হাইড্রোজেনের উপরে যখন আমরা উচ্চ শক্তি প্রয়োগ করব তার ইলেকট্রন শক্তি শোষণ করে প্রথম শক্তি স্তর থেকে ষষ্ঠ শক্তি স্তরে যায় এবং শক্তি বিকিরিত করে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে এবং বেগুনি রেখা সৃষ্টি করে। এরপরে যদি আমরা তার চেয়ে কম শক্তি প্রয়োগ করি তাহলে ইলেকট্রন শক্তি শোষণ করে পঞ্চম শক্তি স্তরে উন্নীত হয় এবং শক্তি বিকিরিত করে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে এবং নীল বর্ণালী পাওয়া যায়। এরপরে তার চেয়ে কম শক্তি প্রয়োগ করে ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে উন্নীত হয় এবং শক্তি বিকিরিত করে সবুজ রেখা সৃষ্টি করে। এতে চেয়ে কম শক্তি প্রয়োগ করে ইলেকট্রন দ্বিতীয় থেকে তৃতীয় শক্তি স্তরে যায় এবং লাল আলো বিকিরিত করে সে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে এবং সবার শেষে শক্তি বিকিরিত করে প্রথম শক্তি স্তরে ফিরে আসে। এভাবেই বর্ণালী রেখা সৃষ্টি হয়। বিজ্ঞানী লাইম্যান দেখেন যে হাইড্রোজেনের উপরে উচ্চ শক্তির ইউভি রশ্মি প্রয়োগ করলে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে উন্নীত হয় এবং উদ্দীপিত ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি বিকিরিত করে আবার প্রথম শক্তি স্তরে ফিরে আসে। এভাবে অনেকগুলো রেখা সৃষ্টি হয় যেগুলোকে লাইম্যান সিরিজের রেখা বর্ণালী বলা হয়। এভাবে বিজ্ঞানী বামার দেখেন যে হাইড্রোজেনের উপরে দৃশ্যমান অঞ্চলের শক্তি প্রয়োগ করলে উদ্দীপিত ইলেকট্রনগুলো বিভিন্ন পরিমাণ শক্তি বিকৃত করে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে এবং অনেকগুলো রেখা বর্ণালী সৃষ্টি করে যেগুলোকে বামার সিরিজের রেখা বর্ণালী বলা হয়। এভাবে বিজ্ঞানী প্যাসিয়ান দেখেন যে হাইড্রোজেনের উপরে উচ্চ শক্তির আইআর রশ্মি প্রয়োগ করলে উদ্দীপিত ইলেকট্রনগুলো তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে এবং প্যাসিয়ান সিরিজের রেখা সৃষ্টি করে। এভাবে বিজ্ঞানী ব্র্যাকেট দেখেন যে তার চেয়ে কম শক্তির আইআর রশ্মি প্রয়োগ করলে উদ্দীপিত ইলেকট্রনগুলো চতুর্থ শক্তিতে ফিরে আসে এবং ব্র্যাকেট সিরিজে রেখা সৃষ্টি করে। তো আমরা কি দেখতে পেলাম
বিভিন্ন বর্ণালী সিরিজের রেখা দেখতে পেলাম। সেগুলো কি কি? আমরা দেখতে পেলাম যে হাইড্রোজেন বর্ণালী আমরা বিভিন্ন পাই। একটা হচ্ছে যে লাইম্যান, বামার, প্যাস্টিন, ব্র্যাকেট, ফান্ড। আমরা আর একটা আছে হামফ্রিজ, হ্যাঁ সেটাও আমরা মনে রাখতে পারি। তো এই যে আমাদের যে রেখাগুলো পেলাম, কোন রশ্মি শোষণ করার পর কোন আমরা বর্ণালী সিরিজ পাচ্ছি, এটা আমাদের মুখস্থ রাখতে হয় এবং পর্যায়ক্রমে মুখস্থ রাখতে হয়। এটা অনেকে মুখস্থ রাখতে পারে না পর্যায়ক্রমে, তাদের সুবিধার জন্য আমরা একটা বাক্যের সাহায্যে মনে রাখতে পারি। বাক্যটা হচ্ছে এরকম, আমরা এটা এভাবে মনে রাখতে পারি, লাইলি বাবলুর প্রেম বোকামির ফল হায়। অর্থাৎ লাইলিতে লাইম্যান, বাবলুতে বামার, প্রেমতে প্যাস্টিন, বোকামিতে ব্র্যাকেট, আর ফলতে ফান্ড, আর হাইতে আছে হামফ্রিজ। আর একটা আছে কি হামফ্রিজ, হামফ্রিজ। কেমন? এভাবে আমরা এই বিভিন্ন বর্ণালী, হাইড্রোজেনের বিভিন্ন বর্ণালী মুখস্থ রাখতে পারি। এবার চলে যাই আমরা একটা গাণিতিক সমস্যা। এবার আসি আমরা এই যে হাইড্রোজেন পরমাণু যে বিভিন্ন আমরা বর্ণালী রেখা পেলাম, তো এখন এই বর্ণালী যখন সৃষ্টি হলো, তখন বর্ণালী সৃষ্টি হলে কি তরঙ্গ সৃষ্টি হয়েছে, আর তরঙ্গ থাকলে কি তরঙ্গ সংখ্যা থাকবে। তো আমরা ইলেকট্রন স্থানান্তরের ফলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে তরঙ্গগুলো সৃষ্টি হয়, তাদের তরঙ্গ সংখ্যা আমরা কীভাবে বের করি, এই বিষয়ে একটা সমীকরণ আছে। এটা প্রথম আবিষ্কার করে বিজ্ঞানী রিডবার্গ। আমরা সমীকরণটা কীভাবে আসে এটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, অর্থাৎ এনতম কক্ষপথের শক্তি, সেটা কি? এনতম কক্ষপথের শক্তি হচ্ছে যে En সমান -2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ ভাগ n²/s², এটা জানি। তো আমরা যদি ধরি যে ধরলাম নিম্নতম কক্ষপথের শক্তি হচ্ছে E1, নিম্নতম কক্ষপথের শক্তি হচ্ছে E1, তাহলে আমাদের সমীকরণটা কী আসবে? -2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে আমাদের সমীকরণটা কী আসবে? n1²s²। তাহলে কি নিম্নতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে E1 এবং নিম্নতম কক্ষপথটাও ধরে নিলাম আমরা N1। উচ্চতম কক্ষপথের শক্তি যদি আমরা ধরি E2, তাহলে কি আমরা উপরের সমীকরণ থেকে কী লিখতে পারবো? -2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴। তাহলে কী আসবে? n2²s²। এটা যদি আমরা 1 নং সমীকরণ বলি, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, কেমন? এবার যদি আমরা কী করি, 2 বিয়োগ 1, এটা যদি করি তাহলে কী হবে? আমরা 2 বিয়োগ 1, তাহলে সমীকরণটা কী হবে আমাদের? E2 - E1 সমান E2 মানে কি? এইটা -2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ n2²s² -2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ বাই n1²s², এটা। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? সমীকরণটা দাঁড়াবে আমাদের, এই ধরলাম ডেল্টা ই ধরলাম, আর এখানে আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়েছে বলে সামনে লিখলাম 2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ n1²s², মাইনাসটা সামনে লিখলাম 2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ n2²s²। হ্যাঁ, এখান থেকে যদি আমরা কমন নেই যে 2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ s², তাহলে কী আসবে? n1² n2²। তাহলে বা এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো আমরা কি জানি, এটা রেডিয়েশন সমান hc/λ সমান। ওখানে আমরা কি পেলাম? এখানে যে মানগুলো পেলাম সেটা কি? 2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ বাই s² n1² n2²। এখন আমরা এখানে লিখে দিয়ে 1/λ সমান এখানে কি করলাম? 2 পাই স্কয়ার m জেড স্কয়ার e⁴ ভাগ এখানে কি লিখলাম? hc³ কি আসলো? n1² n2²। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জেড বাদে যে মানগুলো আছে, এই মানগুলো যদি বসাই তাহলে আমরা একটা মান পাই। এই মানটা হচ্ছে এরকম যে এখানে কি পেলাম? 1/λ সমান আমরা এই যে মানগুলো বসিয়ে আমরা একটা মান পাই, সেটাকে আমরা রিডবার্গ ধ্রুবক বলি RH জেড স্কয়ার, হ্যাঁ, 1 - n1² n2²। এখন আমরা কি জানি? যে 1/λ সমান তরঙ্গ সংখ্যা সমান RH। এটা RHকে রিডবার্গ ধ্রুবক বলা হয়, একটা নির্দিষ্ট মান আছে।
আর জেটের মান যদি 1 হয়, হাইড্রোজেন পরমাণু যেহেতু জেটের মান আমরা 1 ধরলাম, তাহলে আমরা সমীকরণটা কি দাঁড়াইলো n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। কেমন? তাহলে এই সমীকরণটা আমাদের মুখস্থ রাখতে হবে, এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। এবং আরএসের মান আছে, আরএসকে ঋণভাগ ধ্রুবক বলা হয়, এর মানটা হচ্ছে যে 1.0972 গুণন 10⁵ পার সেন্টিমিটার বা 1.0972 গুণন 10⁷ পার মিটার। এটা হচ্ছে ঋণভাগ ধ্রুবকের মান। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে তরঙ্গগুলো আমরা পাই, অর্থাৎ যে শক্তিগুলো বিকিরিত করে, তাতে তরঙ্গ সংখ্যা বের করার সমীকরণ হচ্ছে নিউ বার আরএইচ, অর্থাৎ ঋণভাগ ধ্রুবক সমান ঋণভাগ ধ্রুবক গুণন 1/n² মাইনাস 1/n2²। এই সমীকরণ ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমরা একটা উদ্দীপক থেকে একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। এখানে হচ্ছে যে উদ্দীপকের ইলেকট্রনের স্থানান্তরণে যে আলো বিকিরিত হয় তার তরঙ্গদৈর্ঘ্য বের করো, এবং যে আলো বিকিরিত হয় সেটা কোন বর্ণের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে ইলেকট্রন এন শেল থেকে এল শেলে আসছে, অর্থাৎ 4 থেকে কোন শক্তি স্তরে চলে আসছে, দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে আমরা যদি এই প্রশ্নটা সমাধান করতে চাই, তাহলে আমরা কীভাবে সমাধান করব? তো আমরা জানি যে নিউ বার সমান আরএইচ 1n² মাইনাস n2²। তো এক্ষেত্রে n1 কত? n1 হচ্ছে কত? 2, আর n2 হচ্ছে কত? 4। হ্যাঁ, আর ঋণভাগ ধ্রুবকের মান কত? 1.097 গুণন 10⁷ পার মিটার, 10⁷ পার মিটার। এখন আমরা এই মানগুলো এখানে বসাবো। মানগুলো যদি বসাই দিই, তাহলে 1.0972 গুণন 10⁵, আমরা কি 10⁷ পার মিটারে করছি অঙ্ক। n1 এর মান কত? 2² সমান এখানে কত? 4²। আমরা যদি এগুলো করি, তাহলে 1.0972 গুণন 10⁷, 4, এখানে কত আসবে? 16। তাহলে আমাদের মানটা আসবে 2.056 গুণন 10⁶ পার মিটার। কেমন? তাহলে আমরা নিউবারের মান আসলে এটা। এখন নিউবার মানে কি? নিউবার মানে হচ্ছে 1/λ, বা আমরা যদি এখানে ল্যামদা বের করতে চাই, ল্যামদা তাহলে এটা ভাগ হয়ে যাবে, কত হবে? 2.056 গুণন 10⁶, তখন এটা কী হবে? মিটার হয়ে যাবে। দেখো মিটারটা কী হয়ে গেল? পার মিটারটা মিটার হয়ে গেল। এই যে মানটা, এই মানটা কত আসবে? এই মানটা আমরা একটু দেখার চেষ্টা করি যে কত আসবে। 4.86 10⁻⁻7, 4.86 গুণন 10⁻⁻7 মিটার। তো তরঙ্গদৈর্ঘ্য কিন্তু আমরা ন্যানোমিটারে মুখস্থ করি, কিন্তু এখানে আমাদের একক আসছে কি? মিটারে। আমরা জানি যে 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। তা আমরা মিটারকে যদি ন্যানোমিটার করতে চাই, তাহলে আমরা কী করব? এখানে 10⁹ দিয়ে গুণ করব। তাহলে কী আসবে? 486 গুণন 10⁻⁻7 গুণন 10⁹ ন্যানোমিটার। তাহলে আমাদের কত আসবে? 486 ন্যানোমিটার। তাহলে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য, বিকৃত আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কত আসলো? 486 ন্যানোমিটার। আমরা জানি যে আসমানি আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত? 486 ন্যানোমিটার। সুতরাং উদ্দীপকে যে আলোটা বিকৃত হবে তার বর্ণ হবে আসমানি। কেমন শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আলোচনা। শুধু ভিডিও দেখলে হবে না, বই পড়তে হবে। আমি একটা অঙ্ক করেছি, তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করো। যদি না পারো, আমরা এই পরবর্তী ক্লাসে বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই কামনায় আসসালামু আলাইকুম।